মারা যাওয়ার আগের দিন উনি বললেন কাল মারা যাব, এই সময় রাতের দিকে ঘটনা। তো বললেন যে তোমরা খাওয়া দাওয়া করে নেবে, বউ ছেলে বউ সবাই, নিজের স্ত্রী সবাইকে। মা স্বপ্ন দেখতো আর বলতো কি যে এটা হবে। এমন একদিনের ঘটনা, সেটা হলো আমার মামার বাড়িতে ডাকাতি হয়। এইগুলো প্রতিটা জিনিস স্বপ্নে দেখেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি গিয়ে ঘরে দেখছি, আমি যখন ছোট ছিলাম আমি একটু প্রসাদ চুরি করতাম, মানে পুজো না করা প্রসাদ। তো আমাকে তারা মা বলল, আমার মা প্ল্যানচেট করিয়েছিল মাকে দিয়ে। তো রবীন্দ্রনাথ এসছিলেন, আরও কেউ কেউ এসছিলেন। আমার মা ভোরবেলা উঠে বাবাকে বলছে, ওঠো ওঠো ওঠো, তুমি একবার কাছে যাও আমার কাকার কাছে, একবার মায়ের কথা জিজ্ঞেস করো। তো বলছে কেন, আমাকে কেউ বলছে। তো আমরা ছোট থেকে না এইরকম ঘটনা দেখে এসেছি, মানে যেগুলো খুব স্বাভাবিক নয়, কিন্তু মার মধ্যে একটা পাওয়ার ছিল। একবারের একটা, মানে এটা একটা বিরাট অলৌকিক ঘটনা যে আজকে সকালে না মা, তারা মাকে না আমি লুচি তরকারি খেতে দেবো আর ওটা আমি খাবো। খাওয়ার পর থেকে সেই যে গেল, তো গেলই। একদম সত্যিকারের ঘটনা, আমরা চোখের সামনে দেখেছি। প্রয়োগ মার করে। কিছু ছিল পাওয়ার, এটা আমরা মানতাম যে পূর্বজন্মেরও বলুন বা জন্মের সময় বলুন, কিছু তো একটা পাওয়ার আমার মা পেয়েছিল, যার জন্য মা এগুলো জানতে পারতো। দাদা ফাইনাল পরীক্ষা দিয়েছে, মা ঘরে বসে বসে বলে দিল। কিন্তু মা কিভাবে জানতে পারতো আমরা আজও বুঝি না, কিন্তু মার মধ্যে এই শক্তিটা ছিল। এবং আমার মনে হয় যে মার জিনিসটা হয়তো আমার মধ্যে এসেছে। নমস্কার প্রিয় দর্শক, আমি চন্দন চক্রবর্তী, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন পডকাস্টে। আজকে আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে এসছেন দন্দর নাগের বাজার থেকে শ্রীমতী রমি গোস্বামী। নমস্কার। আমি রমি গোস্বামীকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন ঘটনা আমরা শুনবো। আসলে মানুষের জীবনে আধ্যাত্মিক অলৌকিক ঘটনা অবশ্যই থাকে, কিন্তু সবাই সেগুলো প্রকাশ্যে আনতে চান না, তাদের ব্যক্তিগত বিভিন্ন কারণে। যে কারণে আমাকে অনেকে কমেন্ট করেন তার হয়তো নিজের রয়েছে, কিন্তু সারা পাই তাদের মধ্য থেকে খুব অল্প সংখ্যক মানুষের। তবু তাদের মধ্য থেকে যতটুকু যা পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে রমিদিকে পেয়েছি আমাদের সামনে। আমি রমিদিকে অনুরোধ করব যে দিদি, আপনার আধ্যাত্মিক পথ চলা বা আধ্যাত্মিক জার্নি বা আধ্যাত্মিক চেতনা যেটাই বলুন, কিভাবে আপনার জীবনে শুরু হলো এবং তারপর অন্যান্য অলৌকিক ঘটনাগুলো যেগুলো রয়েছে সেগুলো তো শুনবই, যদি আপনি আমাদের বলেন। আমাদের বাড়ি, বিশেষ করে আমাদের বাপের বাড়ির দিক থেকে, আমরা হচ্ছি প্রথমত ভারত সেবাশ্রম সঙ্গের দীক্ষিত। আমার বাপের বাড়ি বলুন, মামার বাড়ি বলুন, প্রত্যেকে। এবারে কথাটা হচ্ছে যে আমার মার থেকে বেশি ছিল প্রথম থেকে, মানে আমার মনে হয় যেটা, যে আমার দাদু মানে মায়ের বাবা, তার বাবা। তো ওনার যখন মৃত্যু হয়, উনি খুব ভীষণ ভগবত ভক্তি ছিল ওনার মধ্যে, আর উনি ঠাকুরের প্রতি বিশাল আস্থা। এটা আমার মায়ের মুখ থেকে শোনা। মারা যাওয়ার আগের দিন উনি বললেন কাল মারা যাব, এই সময় রাতের দিকে ঘটনা। তো বললেন যে তোমরা খাওয়া দাওয়া করে নেবে, বউ ছেলে বউ সবাই, নিজের স্ত্রী সবাইকে। ওনারা তো শুনে যথারীতি যা হয়, বাড়ির একজন মারা যাবে সে বলছে। তো এবার সেই মতো পরের দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই বসলো। আর ওই দাদু চারধারে গদি পেতে দেওয়া হলো, বলে আমাকে একটু বালিশ দিয়ে গদি দিয়ে চারধারে বসে চণ্ডীপাঠ করতে করতে উনি দেহ রক্ষা করলেন। এটা হলো ফার্স্ট, আমি এইটুকু এখান থেকে আমি শুনেছি। আমার দাদু, উনিও, মানে আমরা ছোট ছিলাম, মামার বাড়ি যেতাম, তো আমরা দেখতাম, আমি দাদুর পাশেই শুতাম, তো দেখতাম দাদু মাঝরাত্রে উঠে জপ করছে, ভোর 4টে থেকে উঠে। তো এগুলো আমরা দেখে এসছি। এবার আমার মায়ের কথা বলি প্রসঙ্গে, আমার মার থেকেই আমাদের পাওয়া। আর যাই বলুন, মার এটা ছিল কি, মা দুর্গার পুজো করে মার জন্ম হয়। আমরা ছোট তখন, মা স্বপ্ন দেখতো আর বলতো কি যে এটা হবে। এবার আমরা ছোট ছিলাম তো তখন, ওই 5-6-এ পড়ি। তো আমরা দেখছি যে বাবা এটা তো হচ্ছে। এমন একদিনের ঘটনা, সেটা হলো আমার মামার বাড়িতে ডাকাতি হয়। আমাদের মামার বাড়িতে একটা কুকুর ছিল। অষ্টমীর দিন আমার মা বলল, ভোরবেলা উঠে আমার বাবাকে বলছে যে ডাকাতি হয়েছে,
আসানসোলে আমার মামার বাড়ি। কুকুরটাকে মেরে দিয়েছে ডাকাতরা ওষুধ খাইয়ে, আর আমাদের সবসময় একটা মেয়ে থাকতো, ও দরজা খুলে দিয়েছে, ও ডাকাতদের সাথে। আমার বাবা কিন্তু বিশ্বাস করতো, ও জানতো, কিন্তু আমার বাবা চুপ করে শুনছে, কিছু বলেনি। তারপরে বললো যে মানে আমার দাদুকে আঙুল কেটে দিয়েছে। কোন আঙুল সেসব বলেনি, বলেছে আঙুল কেটে দিয়েছে। আমার মা কাঁদছে, আর আমার এক মাসি ওখানে ছিল, ও পুজো করছিল। এইগুলো প্রতিটা জিনিস স্বপ্নে দেখেছে। এইবার আমার বাবা ভীষণভাবে মানে আমার দাদু দিদাকে ভীষণ শ্রদ্ধা করতো। মানে এরকম একটা স্বপ্ন দেখে মা বলছে আমি আসানসোল যাব। আমাদের বাড়ি এমনিতে দুর্গাপুরে, বাপের বাড়ি। আর আমি ছোট ছিলাম, মা আমাকে নিয়ে গেল। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি গিয়ে ঘরে দেখছি বাগানে কুকুরটা মরে পড়ে আছে। আমার দাদুকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, কড়ি আঙুলটা কেটে দিয়েছে, মানে কড়ি আঙুলটা নিয়ে আবার সেলাই করাতে নিয়ে গেছে। কোন হাতের? ডান হাতের ডান কড়ি হাতের। আঙুলটা। আমার মাসি পুজো করছে, আর আমার দিদা বসে বসে কাঁদছে, মশারি টশারিগুলো সব ছেঁড়া। তো আমি না চুপচাপ আছি, কারণ আমি তো কিছু বলতে পারছি না, আমি কী বলবো তখন। কিন্তু আমি মনে মনে ভাবছি যে মার এই স্বপ্নটা কিন্তু। তো আমার দিদা তখন বললো যে তুই হঠাৎ বললো আমি স্বপ্ন দেখেছি তোমাদের এরকম হয়েছে। এরকম একবার হলো। আবার আমি যখন ছোট ছিলাম, আমি একটু প্রসাদ চুরি করতাম, মানে পুজো না করা প্রসাদ। তো আমার মা একদিন আমাকে বলছে, আমার মা কিন্তু যখন থাকতো না ঘরে, ওই রান্না টান্না করে কাকিমার সাথে গল্প করছে, আমি কিন্তু সেই সময় প্রসাদটা চুরি করতাম, ওই বাতাসা। তুই প্রসাদগুলো নিয়ে স্কুলের ব্যাগে রেখেছে। এবং আমি খুব ভালো মতো জানি আমার মা বই খাতা ঘাঁটতো না, পড়তে বসা তো সব কি ঠিক আছে, যে এমনি বই খাতা গোছানো বা বইয়ের জায়গা আমি জানি মা দেখবে না। তো ওই ব্যাগের মধ্যে তুই রেখেছিস বাতাসা। আমাকে তারা মা বলল যে তোর মেয়ে আমার প্রসাদ এঁঠো করে খায়। এটাও নয়, আমি ভাবলাম যে মা হয়তো তকে তকে ছিল না কি ছিল, এরকম হলো। তারপরে এরকম ঘটনা হওয়ার পর আমার এক দাদু ছিল, তো সে মানে আমার মা প্ল্যানচেট করিয়েছিল মাকে দিয়ে। তো রবীন্দ্রনাথ এসেছিলেন, আরও কেউ কেউ এসেছিলেন, সেসব লেখা মানে আমার মা দেখিয়েছে, আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি রবীন্দ্রনাথের সই করা আচ্ছা, প্ল্যানচেট। আমার মা মিডিয়াম হতো, এখনো আপনাদের কাছে সে সই করাগুলো সেই রয়েছে? কাগজগুলো এখন আছে, কারণ ঘর শিফট হয়েছে, মা মারা গেছে বহু বছর, মা মারা গেল বহু বছর, আর কাগজগুলো খুঁজে পাবো না কি। কারণ আমি ভাবছিলাম যে যদি আমি ওগুলো পাই, কিন্তু ওগুলো কোথায় আছে আমি এখন খুঁজেও পাবো না। বাড়ি শিফট হয়ে গেছে, কোয়ার্টারে বাবা ডিএসপি চাকরি করতেন। এরকম একটা ঘটনা হলো। আমার দাদু ঠাকুমা মারা গেল, আমার মা ভোরবেলা উঠে বাবাকে বলছে ওঠো ওঠো ওঠো, তুমি একবার ওর কাছে যাও, আমার কাকার কাছে একবার মায়ের কথা জিজ্ঞেস করো। তো বলছে কেন? এবার ঘুমের ঘরে ভোরবেলা 5:30 বাজে, তখন বলছে যে কেন? তখন মা বলছে যে এরকম আমার মনে হচ্ছে তোমার মা মারা গেছে, আমাকে কেউ বলছে। মা কিন্তু জেগে, মা কিন্তু তখন স্বপ্ন দেখেনি, ভোরবেলা উনুন জ্বালাচ্ছে। তো আমরা ছোট থেকে না এইরকম ঘটনা দেখে এসছি। মানে যেগুলো খুব স্বাভাবিক নয়, এগুলো তো নয়, স্বাভাবিক নয়। আমার দিদা থাকতো দুর্গাপুরে, মাঝে মাঝে থাকতো, আমাদের বর্ধমানেও থাকতো। তো এবার মারা গেছে। বাবা বলছে যে কী বলো, এ কথা শেষ হয়নি, 7টা বাজে টেলিগ্রাম এসছে, মা এরকম সিরিয়াস, আমার ঠাকুমা সিরিয়াস। তো এরকম টেলিগ্রাম ঢুকলো, ওটা হলো। আমার দাদু মারা গেল, সেম এরকম মা বলল। উনি আমার মনে কিন্তু হয় সাধন জীবনে অনেকটা এগিয়ে ছিলেন কোনো হবে কিন্তু মাকে আমরা বেশি পুজো করতে দেখিনি, ছোট থেকে বেশিক্ষণ পুজোর ঘরে ঠাকুর ঘরে বসা, কারণ মার সময় দেখতাম একদমই নেই। আমাদেরকে পুরো টোটালি দেখা, আমার এক দাদা আছে, তো আমাদের দুজনকে দেখা, পড়াশোনা, স্কুল, আমাদের নাচ গান এইসব সব কিছু নিয়ে মা এত ব্যস্ত থাকতো, মা কোনো রকমে ফুল দিত, দিয়েই খেতে দিত, সময় পেত না মা বেশিক্ষণ ঠাকুর ঘরে। কিন্তু মার মধ্যে একটা পাওয়ার ছিল, একবারের একটা, মানে এটা একটা বিরাট অলৌকিক ঘটনা। আমার মার গ্যাস অম্বলের কি অম্লশূল একটা রোগ আছে, মানে কোনো খাবার খেতে পারছে না। আর দুর্গাপুরে আমার বাবা পাবলিক হেলথে ছিলেন, তো তো ডাক্তারদের সাথে প্রচুর আলাপ। আর তখনকার দিনে না মানে ডাক্তাররাও বেশ ভালো, ডাক্তাররা এত হেল্প করতেন। আমার বাবা হেন ডাক্তার নিয়ে দেখায়নি, কিন্তু কোনো কাজ হয়নি। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা
আমাদের ঘরে এরকম দেওয়ালে একটা ক্যালেন্ডার আছে তারা মায়ের। তো বলছে কি যে আজকে সকালে না মা, তারা মাকে না আমি লুচি তরকারি খেতে দেবো আর ওটা আমি খাবো, দেখবি আমার বুকের যন্ত্রণা কমে যাবে। আমার এত আর কি যন্ত্রণা আমরা চোখের সামনে দেখেছি তো ওগুলো। আমার বাবা কিন্তু কোনো রকম কোনো অপোজিট কথা নেই যে তোমার এগুলো খাওয়া বারণ। মাকে বললো তোমার যদি ইচ্ছা হয় দেখো, মায়ের কি ইচ্ছা আমি তো জানি না। তো মা লুচি তরকারি করে একটা ছোট টুলের মধ্যে দিল, দিয়ে পুজো দিল, খেলো। খাওয়ার পর থেকে সেই যে গেল, তো গেলই। একদম সত্যিকারের ঘটনা, আমরা চোখের সামনে দেখেছি। একজন সাধক গৃহিণীর যে এই রকম সাধন ক্ষমতা নিজের হ্যাঁ, উপর প্রয়োগ মার করে, কিছু ছিল পাওয়ার, এটা আমরা মানতাম যে পূর্বজন্মেরও বলুন বা জন্মের সময় বলুন, কিছু তো একটা পাওয়ার আমার মা পেয়েছিল, যার জন্য মা এগুলো জানতে পারতো। মানে আমরা কোনোভাবে, মানে আমাদের রেজাল্ট বলে দিত। মা, আমার দাদা ফাইনাল পরীক্ষা দিয়েছে, মা ঘরে বসে বসে বলে দিল তোর এই রেজাল্ট হবে, আমাদের বলে দিল। মানে এরকম আমার মায়ের ঘটনা, মা জানতে পেরে যেত কিভাবে। অত্যাশ্চর্য। হ্যাঁ, মানে আমরা বুঝতেই পারতাম না, কোনো কিছু ভেবেছি যে না মা এটা জানতে পারে, কিন্তু মা কিভাবে জানতে পারতো আমরা আজও বুঝি না। কিন্তু মার মধ্যে এই শক্তিটা ছিল, এবং আমার মনে হয় যে মার জিনিসটা হয়তো আমার মধ্যে এসেছে। কারণ সেটা হচ্ছে যে আমি একটু ঠাকুর ভক্ত, বিশ্বাসী বেশি, কারণ আমি সব জিনিসেই ঠাকুরকে ডাকি যে কোনো কাজে যাই। এবং আমি আজ অবধি যেখানে যে কোনো কাজে গেছি, আমি আজ অবধি কোনোভাবে আমি আটকাইনি, কোথাও আটকাইনি। সেটা একাই যাই, সঙ্গে ওর বাবাই থাকুক, কিন্তু আমি কোনো জায়গায় আটকাইনি। এরকমই একবার আমার মেয়ে আমার পেটে আছে 7 মাসে 8 মাসের মতো, প্রচণ্ড গরম, আমি একটা ঘরে আলাদা আছি, গরম লাগছে তো শুয়ে আছি। হঠাৎ মাঝরাত্রে দেখছি আমি শুয়ে আছি, দেখছি এক গেরুয়া পরা সন্ন্যাসী, চুলের মতো কালো, গায়ের রং, আর এতটা হাতাওয়ালা পাঞ্জাবি পরে আছে, ছোট হাতা, আমার পেটে না এভাবে হাত বুলাচ্ছেন। আর আমি শুয়ে শুয়ে দেখছি খাটের কাছে এসে। হ্যাঁ, আমি দেখছি, তো দেখছি একটা হয় না, একটা ঘোরে থাকে মানুষ, তখন তো আমি বুঝতে পারিনি। আমি দেখছি, আর আমার মাথাতেও আসেনি, আমি কিন্তু ওনাকে চিনি, উনি ভারসাম্য সঙ্গের সন্ন্যাসী ছিলেন। পরের দিন সকালে আমার বাবাকে ফোন করে বললাম যে জানো বাবা এরকম হয়েছে। ওনার নাম জ্ঞানেশ্বরানন্দজি। আমি বললাম জানো বাবা আমি এরকম জ্ঞানেশ্বরানন্দজিকে দেখেছি। বলল গতকালই তো উনি দেহরক্ষা নিয়েছেন। মানে আমি যেদিন দেখেছি ভোরবেলা দেখেছি, তার আগের দিন উনি সূক্ষ্ম শরীরে হ্যাঁ এসছিলেন। একবার আমার বাড়িতেই, আমার 4 তলায় ঠাকুর ঘর, তো ওখানে আমি ঘুমাচ্ছি, ভোর ভোর হয়ে এসছে তখন, কি বলবো আপনাকে, মানে মোটা হাত, এরকম মোটা, রংটা পুরো বাটারের মতো গায়ের রং, এত ফর্সা মানে আমি এরকম দেখিনি। কেউ পুরুষ হবে, সেও গেরুয়া মানে জামা পরা আছে, আমাকে ডাকছে। আমার মেয়ে তখন খুব ছোট, সারা রাত ঘুমায় না, আমিও বেঘরে ঘুমাচ্ছি। তো চল চল 4 তলায় চল, তোকে একটা জিনিস দেখাবো। তো আমি আবার ঘুমের ঘরেই বলছি যে না আমি যাব না, আমার ঘুম পেয়েছে, আমি এখন যাব না, আমি বেলাতে গিয়ে পুজো করব। না তুই চল না, ওঠ না, একটু ওঠ, আমি তোকে দেখাবো একটা জিনিস। তো আমি না উঠিনি, কারণ এত ঘুমে আমি অচৈতন্য হয়ে আছি যে আমি ভোরবেলা উঠে যখন সকালে উঠলাম, হাজব্যান্ডকে বললাম যে জানো এরকম, বলছে তুমি যেতে পারতে তো, তোমার সাথে তো অনেক কিছু হয়েছে, তুমি তো যেতে পারতে। তো আমি বললাম আমি তো ঘুমের ঘরে ছিলাম, মেয়ে হওয়ার আগে থেকেই না আমার একটা শিবলিঙ্গ আছে, চোখ বন্ধ করতে পারতাম না, চোখ বন্ধ করে আমি পুজো করতে পারতাম না। শিবলিঙ্গতে মন্ত্র বলছি যাই বলছি, চোখ বন্ধ করলে আমার এত ভয় লাগতো না, একটা ছোট চোখ দেখতে পেতাম, তাকা তো এমন না, মানে কি বলবো, এগুলো আমার সাথে হয়েছে তো। শিবলিঙ্গের সামনে থেকে হ্যাঁ, সামনেটা একটা চোখ, মানে একটু নীলচে সাদার মধ্যে মণিটা, আর দেখতাম কি এরকম তাকিয়ে আছে আমার দিকে, বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আমি চোখ খুলে দিতাম ভয়ের চোটে। তো আমি বুঝতে পারতাম না কেন হতো। তো এইরকম হওয়ার পর আমি আর চোখই বন্ধ করতাম না ভয়ের চোটে, আমি বললাম দরকার নেই। কারণ আমার ওই শিবলিঙ্গতে একবার শুনেছিলেন ওই গণেশ দুধ খাচ্ছে, বহু বছর আগে খুব হইচই হয়েছিল, ঘটনা কিন্তু আমার সাথেও হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো দুর্গাপুজোর বাদ ব্যাপারটা হয়েছে। তো
তো আমরা ছিলাম না ঘরে, আমরা মামার বাড়ি থেকে ও আর আমি আসছি, এসে আমি হাজবেন্ডকে বললাম যে যদি মন্দিরে সবাই খেতে পারে দুধ, সব ঠাকুর, আমার ঘরেও তো প্রাণ প্রতিষ্ঠা শিবলিঙ্গ আছে, তাহলে আমার ঘরেও শিব আছে, সাপ আছে, সব খাবে। তো সন্ধেবেলা দুধ আনিয়েছি আর কারেন্ট চলে গেছে। তো এবার আমার একটু ভয় ভয়ও লাগছে, যতই হোক আমরা তো মানুষ, তো আমি ওই কোষাকুষি আছে না, ওই করে আমি দুধটা দিয়েছি। আপনি ভাবতে পারবেন না ওই ফিলিংসগুলো আমার সাথে হয়েছে, আমি আজ অবধি সেগুলো ভুলিনি। আমার মনে হচ্ছে হাতটা কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা আকর্ষণ বোধ করছেন। একটা আকর্ষণ, মানে কি এই জায়গাগুলো আমি বুঝতে পারছি, হাতটা মনে হচ্ছে ভেতরের কিছু একটা হচ্ছে, মানে টানছে আমার হাতটা, আমি হাতটা একদম চিপে ধরে আছি, মানে নিজের হাত নিজেই চাপছি যে যাতে না যায়। এবং পুরো দুধ শেষ হয়ে গেল। আমি ভালো করে দেখলাম, মানে মোবাইল দিয়ে দেখলাম, শিবলিঙ্গের কোথাও পড়ে নেই। আমি তাও আমার সত্যিকারের একটুখানি সন্দেহ হচ্ছিল। তো আমি তখন ভাবলাম পরের দিনও খাই, খেলে তো আজও খাবে। পরের দিনও মন্দিরে কিন্তু কোনো ঠাকুর খায়নি, আমার ঘরেও সেম, ধরেই আছি, খায় আর না। বললাম কী হলো, কালকে তো সব মন্দিরে হয়েছে, আমার ঘরেও হয়েছে, কিন্তু খাইনি। সেদিন কিন্তু এই ঘটনাটা হয়েছে। সেদিন হয়তো বিশেষ কোনো দিন ছিল, হবে হয়তো কারোর জন্ম হয়েছে, কোনো সাধকের জন্ম হয়েছিল, না হলে তো এরকম, মানে আমার ঘরে হয়েছে কাণ্ডটা। দেখুন, আমরা তো এটা বাইরে শুনি, অথচ আপনি এমন একজন সাক্ষী, যার নিজের বাড়িতে সেই গণেশের দুধ খাওয়া বলুন বা শিবলিঙ্গের দুধ গ্রহণ বলুন, এটা পুরো সাক্ষী আপনি নিজে। হ্যাঁ, আমার রূপোর সাপ, সেই সাপ মেটাল কি করে দুধটা আনবে? এটা লিকুইড জিনিস, এবং কোথাও কিছু পড়ে না। পরের দিনও তো খেত, যদি মেটালই টানে তাহলেও তো মানতাম যে পরের দিনও টানছে, কারণ আমরা জল ঢালছি, দুধ ঢালছি, কিন্তু আমরা তো কোনোদিন খাওয়াইনি। তো সেদিন দেখলাম খেলো। মানে আমার একবার, কি বলবো, ছোটোবেলায় আমার দাদা পড়াচ্ছে আমাকে, আমি 7-এ পড়ি, বড় মেয়ে, তো অঙ্ক পড়তে বসিয়েছে, তো আমি ভয় বলেছি, বুঝিনি। আমার দাদা রেগে আমাকে এরকম তুলে আর ইট গাদায় ফেলে দিয়েছে আমাকে। আর ইট মানে ওই ভাঙা ইট, যেগুলো সিমেন্টিংগুলো থাকে না, ওই ভাঙা, হ্যাঁ, উঠোনের মধ্যে পড়ে আছে। আপনি ভাবতে পারবেন না, আমার যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, আমার লাগেনি। আমার একটা ফিল হয়েছে আমি কোনো গদির মধ্যে পড়েছি। আর আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, গুরু মহারাজকে ডাকা, মানে সে আমি এই যে এলাম আপনার এখানে, বাবি যেখানেই যাই, রাস্তায় যাই, আমি সর্বক্ষণ তাকে ডাকি। আমার একটা অভ্যাসের মধ্যে, রান্না করতে গিয়েও ডাকি, কাজ করতে গিয়েও ডাকি, মানে একটা অভ্যাস। ওই বাবা ছোটোবেলায় বলতো, ওটাই আমার মানে অভ্যাসে হয়ে গেছে। তো আমার মা তো ভীষণ দাদাকে বকাঝকা করছে, চিৎকার করছে, আমি আবার উঠে এসে আমি শুয়ে ভাবছি মাথাটাই ফেটে গেল মানে। কিন্তু আমার কি বলবো, অত ভাঙাচোরা এরকম হিপ করা আছে, আমি তার মধ্যে পড়েছি, মানুষের একটু হলেও তো লাগবে, স্বাভাবিক। আপনি ভাবতে পারবেন না, আমি বহুবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে বলুন, ঘরের মধ্যে জানলা থেকে পড়ে গেছি, জানলার ওপরে টালি পরিষ্কার করছি, নিচে পড়লাম, মনে হলো একটা গদির মধ্যে পড়লাম, সার্ফের জলের মধ্যে পড়ে গেছি, মনে হচ্ছে কোনো একটা হাত, মোটা কিছু হাত, যে আমার পিঠেরম আটকে দিল। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, আগুনে পুড়ে গেছি, শাড়ি পুড়ে, এতটা শাড়ি পুড়ে গেছে, চুল পড়িনি, কোমর পড়িনি, কোথাও কিছু পড়িনি, চুলটা একটু পুড়েছিল, কিন্তু আমার গায়ে আগুন লাগেনি। এটা আশীর্বাদ না থাকলে হয় না। হ্যাঁ, মানে এটা যে শুনছে, শাড়ি পরেছিলাম, আমার পিঠ পুড়তো, আঁচল পুরো ধরে দাউ দাউ করে, ও তাপে আমি দেখতে পাচ্ছি যে আমার শাড়ি পুড়ে গেছে, আমার মেয়ে সামনে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলছে। এই ঘটনাগুলো আমার সাথে এরকম হয়। কয়েক বছর আগে আমার ছেলের একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়, ঘাড়টা ভেঙে যায়। তো আমি ব্যাঙ্গালোর গেছিলাম ওখানে অপারেশন করাতে, আমি একাই গেছিলাম। আপনি ভাবতে পারবেন না, আমার মেয়ে তখন সেমিস্টার দেবে, ওকে থাকতে হবে, আমি হসপিটালের বাইরে একাই বসে আছি, ছেলে অপারেশনে, সারাদিন ওই রকম কাটছে, সারা রাতই বলতে গেলে ঘুম নেই। ভোরের দিকে না আমার চোখ লেগেছে, তো বলছে, একটা শুনলাম, কে যে বলল জানি না, বলে এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যেন কানে ভেসে এলো সেই শব্দটা, পুরুষ শব্দ। বলে এত চিন্তা করছিস কেন,
একটু চোখটা লেগেছে আমার, ফুল নাইটির জায়গা থাকতাম, ছেলে বেডে থাকতো, অপারেশন পর সেলাই না শুকিয়ে আসতে পারছি না। কে যে বললো ভগবান জানে, আমি জানি না, আমি কাউকে দেখিনি, রুম বন্ধ, সব কিছু বন্ধ। আচ্ছা, একটা ওয়েটিং রুমের মধ্যে ছিলেন? না, হসপিটাল ব্যাঙ্গালোরে, তার পাশেই হচ্ছে ধর্মশালা। তো ধর্মশালা নামই মানে চকচক করছে একদম, আর এত পরিষ্কার, সুব্যবস্থা আছে যে বলার নয় সেটা। মানে একা যদি একটা মহিলাও যায়, সে ওখানে কাজ করে চলে আসতে পারবে। তো আমার ওখানে কোনো হ্যান্ডস ছিল না, কিন্তু ডাক্তারদের এত হেল্পফুল ওনারা, আমার কোনো অসুবিধাই হয়নি, আমি ছেলেকে অপারেশন করে আনতে পেরেছি। এরকম কাণ্ড আমার সাথে, এবং মায়ের এই স্বপ্নটা আমার মধ্যে এসে গেছিলো। আচ্ছা, কিরকম সেটা? কীরকম মানে, আমাদের পাড়াতে আমরা শুয়ে পড়েছি রাত্রিবেলা, তো আমাদের পাড়ায় একজন অসুস্থ, সেদিনই ভোরবেলা স্বপ্ন দেখেছে। তো সারাদিন ও হাজব্যান্ড বাইরে থাকে, বলার আর কাকে বলবো এইসব কথা, মরার গল্প কাকে বলবো, নিজেরই খারাপ লাগে। আর সেটা দেখছি হচ্ছে, ভাবুন কেমন নিজের মধ্যে খারাপ লাগে যে আমি আর ভালো স্বপ্ন দেখি না, লোকের মরার স্বপ্ন দেখতে কি বিশেষ করে এগুলো যখন সত্যি সত্যি কার্যকরী হয়ে হয় যায়। হ্যাঁ, তখন দেখলে তো আশঙ্কা আরো বেড়ে যায়। তখন মনে হয় আমি এত খারাপ জিনিস কেন দেখি, খুব নিজের ভেতরে খারাপ লাগতো। তো আমি বললাম যে ওর বাবা না মারা যাবে। ও বললো যে না বয়স হয়েছে তো হসপিটালে ভর্তি। আমি না, মারা যাবে, আমি স্বপ্ন দেখেছি। ব্যাস, মানে অনেক রাত্রে কলিং বেল বাজছে, মারা গেছে, হসপিটাল থেকে খবর এসছে। আমাদের ফ্ল্যাটে মারা গেল, আমি আগেই ওকে বললাম হাজব্যান্ডকে। আমার মা মারা গেছে, শাশুড়ি মারা গেছে, শ্বশুর ফার্স্ট বিয়ের পর যেটা হলো, বিয়ের পরেই মানে 1 বছরের মাথাতেই আবার শ্বশুর মারা গেল। তার ঠিক 3 দিন আগে আমি স্বপ্ন দেখেছি। তা আমি কিন্তু আগে স্বপ্ন দেখতাম না, আমি দেখেছি ফার্স্ট ওইটাই আমার স্টার্টিং স্বপ্ন দেখা, শ্বশুর মারা যাওয়ার। তা আমি বলতেও তো পারছি না, তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, কি বলবো বাবার সম্বন্ধে। তখন একটা অন্যরকম পরিস্থিতি তো হ্যাঁ, বাড়িতে। পরিবেশও আছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমি বলছি এরকম না দেখেছি, তো রিয়াক্ট করেনি, বলছে তখন নতুন নতুন ভাববে কি যে স্বপ্ন দেখ, যে বয়স তো হয়েছে বাবার, অনেক বয়স হয়েছিল শ্বশুরমশাই। তো ঠিক 3 দিনের দিন মারা গেলেন। আমার শাশুড়ি মারা যাবে, হাজব্যান্ডের কাছে ফোন আসছে, তো তার আগেই আমি বললাম যে মা মারা গেছে, দেখো। মানে এইরকম আমার সাথে ঘটনা সেটা আপনি হচ্ছে। স্বপ্নে দেখেছিলেন? হ্যাঁ, স্বপ্নে দেখছি এরকম স্বপ্নে, বহু মানে পাড়ায় বলুন, আত্মীয় বলুন, প্রত্যেকটা জায়গায় স্বপ্ন দেখেছি, আর সেইগুলো ঘটনাটা ঘটেছে। আমি মানে তিতিবিরক্ত হয়ে গেছি। তো আমাদের দুর্গাপুরে না অন্নকূট ভোগ হয় ভারত সঙ্ঘের, ওখানে অনেক বড় বড় সন্ন্যাসী আসেন। তো আমি গেছি পুজোতে, এখন হঠাৎ না আমার মনে হচ্ছে যে বুদ্ধানন্দজি, উনি এখন দেহরক্ষা নিয়েছেন, ভীষণ বড় মাপের সন্ন্যাসী, উনি অনেক বয়স হয়েছিলেন। আমি বললাম কি যাই একবার ওনার কাছে গিয়ে বলি, আমার এত কষ্ট হয় ভেতরে, আমার ভালো লাগে না এগুলো দেখতে, যদি কিছু উনি সমাধান দেন। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি গেলাম, গিয়ে আমি ডাইরেক্ট একদম যেটা কথা সেটাই বলেছি, মানে আমি ঘুরিয়ে টুরিয়ে কিছু বলিনি। বললাম স্বামীজি মহারাজ, আমার খুব কষ্ট হয়, আমার এটা ভালো লাগে না দেখতে, মৃত্যু সত্যি, কিন্তু কারোর মৃত্যু দেখতে আমার ভালো লাগে না। এবং সেটা আগে থেকে একদম শিওর হয়ে জানা। আর তারপরে দেখছি হচ্ছে, এবং যেমন করে আমার মা দেখতো, আমি এরকম দেখছি যে কে টুলে বসে আছে, কে কাঁদছে, কে কি করছে, আমি সমস্ত দেখতে আচ্ছা, পাচ্ছি। সিচুয়েশন গুলো দেখতে পেতেন? হ্যাঁ, আচ্ছা। পুরো একদম ওইখানে যা যা হচ্ছে সমস্ত কিছু একদম ছবির মতো আমি দেখতে পেতাম। উনি শুনলেন চুপ করে, শুনে আমি প্রণাম করলাম। আমার মাথায়, আপনি ভাবতে পারবেন না, বলে না এনার্জি কাজ করে, সিরিয়াসলি এনার্জি কাজ করে। আমি শুনেছি, ফিল করিনি। আমার মাথায় উনি হাত রাখলেন, আর মনে হচ্ছে কিছু যেন চোখে দেখা যাচ্ছে না, কিছু একটা টানছেন, এবং খুব সত্যিকারের ঘটনা। আমার কাঁটা দিচ্ছে গায়ে, মানে আমার সঙ্গে হয়েছে তো, আমি বুঝতে পারছি আমার মাথা থেকে একটা কিছু বেরোচ্ছে। আমি একদম মানে কি বলবো আপনাকে, ভেতর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আমার মায়ের এই শক্তিটা আমার মনে হয় আমি পেয়েছিলাম। মাথায় হাত দিয়ে রেখেছেন, মাথাটা তো গরম হয়েই গেছে কেমন একটা, আর মনে হচ্ছে কিছু যেন একটা রেস বেরোচ্ছে মাথা থেকে, কিছু একটা টানছেন একটা উনি, কোনো ওয়েভ বা তরঙ্গ বেরিয়ে যাচ্ছে। কিছু তো একটা আছে, কারণ এনার্জি তো বলুন সায়েন্সেরই ব্যাপার, এ তো কোনো এখানে কোনো রকম ডুপ্লিকেসি ব্যাপার চলবে না, আমরা চোখে দেখতে পাই না, তো কী হয়েছে।
তারপর থেকে স্টিল আজ অবধি আমি স্বপ্ন দেখি না। আচ্ছা, স্বপ্নটা দেখা বন্ধ হয়ে গেছে। আমাকে বললো যাও, উনি হাতটা সরালেন, প্রণাম করলাম ওনাকে, বললেন যাও। আজ অবধি, এটা বহু বছর আগেই ঘটনাটা আমি শেষ করেছি, মানে আমি চাইতাম না। আপনি মুক্তি পেয়েছেন বলা যায়। হ্যাঁ, মানে আমি বেঁচেছি, আমি দেখতাম না, দেখে কাঁদতাম বসে বসে। আমার খুব কষ্ট হতো যে কারো মৃত্যু দেখতে, কারো ভালো করতে পারি সেটা তো আমার খুশি হব, এবং মৃত্যু দেখতে আমার ভালো লাগতো না। স্বপ্ন একটা আতঙ্কে পরিণত হয়েছিল আপনার কাছে। হ্যাঁ, আমার কাছে আতঙ্ক, মানে স্বপ্নটা দেখার পর আমার সারা দিন, মানে যতক্ষণ ওই ঘটনাটা ঘটছে ঘটছে কখন ঘটবে, আর বলার মধ্যে তো হাজব্যান্ডকে বলতে পারতাম, ছেলে মেয়েকে তো বলতে পারতাম না কথাগুলো। তো এই সমস্যাটা আমার হতো বিপত্তারিণীর সময়। তো খুব ভিড় মন্দিরে, মন্দিরে পুজো দিতে গেছি, তো আমার ছেলের জন্ডিস হয়েছে। এবার লাইন তো জানেন কেমন ভিড় হয়, তো লাইনে দাঁড়িয়ে মনে মনে মাকে বলছি, ছেলেটা আমার ঘরে আছে, কি না কি চুরি করে আবার তো খাবে, খেতে পাচ্ছে না সব ওই খাবার, তো যদি কিছু খায় বা একা আছে, শরীরটা খারাপ, মনে মনে চিন্তা করছি, মাকে ডাকছি বয়সটা তাড়াতাড়ি। কম, বয়স খেতে তো কম, ইচ্ছে করে। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খাবে, যদি কিছু খেয়ে নেয়। আপনি ভাবতে পারবেন না, আমার কথাটা মনে মনে ভেবেছি, আর আমি দাঁড়িয়ে আছি, মানে আপনি তো ফিরিঙ্গি কালীবাড়ি দেখেননি, দুর্গাপুরে দেখেছেন তো, তো মায়ের মন্দির থেকে যে শিবলিঙ্গটা, শিবলিঙ্গর পিছনে আমি দাঁড়িয়ে আছি। তো লাইনটা কত বড় হয়েছে, তারপরেও আছে লোক। তো আমি ওইখানে দাঁড়িয়ে আছি, শিবলিঙ্গ যেটা তার মন্দিরটা, তার পিছন দিকটা দাঁড়িয়ে আছি, আর ভাবছি মনে মনে, পুরোহিত ডাকছেন ভেতর থেকে। এবার ওখানে আমি অবধি 4-5 জন লাল পাড় সাদা শাড়ি পরেছে, বাকি এমনি কালারফুল শাড়ি পরেছে, ভদ্রলোক ভদ্রমহিলা সব আছে। তো এরম বলছে, উনি আপনি আসুন, আপনি আসুন, এরকম করে ডাকছে। তো যে বউটা বলেছে লাল পাড় সাদা শাড়ি, ভেতর থেকে বলছে, বলছে না আপনি না, ওনার পিছনে, ওনার পিছনে। দিয়ে আমার লাইন এসছে, আমার লাইন আসতে আমি বললাম আমি, যে হ্যাঁ আপনি আসুন। এরকম ঘটনা এটা আচ্ছা, আমার সাথে হয়েছে। তখন পাশাপাশি যা হয় লাইনে, ভাবছে চেনাশোনা, আমি কিন্তু চিনি না। আমি গেলাম মন্দিরের ভেতর, ভেঙ্গি কালী মা ভীষণ জাগ্রত ঠাকুর মা, এবং আমি শুনেওছি বা আমার সাথেও হয়েছে। আমি গিয়ে পুজো দিলাম, পুজো ঠিকঠাক সুন্দর দিতে পারলাম, দিয়ে আবার চলেও এলাম, আবার বাড়িও চলে গেলাম সুন্দর। মানে এত বড় লাইন ছিল, আমার কখন যে পুজো শেষ হতো সেটার আমি বলতে পারতাম না। আসলে আপনার ছেলেটি তো বাড়িতে ওইভাবে রয়েছে, এটার একটা কানেকশন মা হয়েছে। তো সে, মা তো সে বুঝেছেন, আমিও তো তার চিন্তা সন্তানের করছেন, মতো। স্বাভাবিক। তো মা ঠিক বুঝেছে যে এখানে থাকলে ওনার চিন্তা হচ্ছে আমার মেয়ের। যাই হোক, এসব ভগবানের, মানে অবশ্যই হ্যাঁ, এই লীলা। দীক্ষা, ভারসাম্য সঙ্গে দীক্ষা নিতে গেলে মানে 6 মাস 1 বছর আগে থেকে নাম লেখাতে হয়। তো আমরা, আমার বালিগঞ্জে মাসির বাড়ি, এসছি মামার মাসির বাড়িতে। আমরা খুব ছোটোতে আমাদের দীক্ষা হয়ে গেছে। তো ওখানে আগের দিন আমার মামা মামি, ছোটো মামা মামি দীক্ষার জন্য গেছিলেন। তো আমার মামা মামির হয়নি, অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, কারণ লাইন অনেক পড়ে গেছে। তো আমরা শুনলাম, সেটা আমার মাসি বলল। 2 দিন যাইনি আমরা, 2 দিন কি 1 দিন এরকম কভার করেছে। আমার মা হঠাৎ সকালবেলা উঠে বলছে মাসির বাড়িতে, তোদেরকে দীক্ষা দিয়ে নিয়ে আসি চল। তখন আমার মাসি বলছে, আমার মামা মামির হলো না, তো তোদের কি করে হবে? বলছে ঠিক আছে চল। তো আমি তখন ছোটো, 5-এ পড়ি। সে শাড়ি পরে, সে ট্রামে করে গেলাম, মানে সে পড়ে যাওয়ার মতো অবস্থা, শাড়ি পরে যেতে হবে। গেলাম আর দীক্ষা হয়ে গেল। মানে যেখানে আমাদের 6 মাস 1 বছর থেকে লাইন দিতে হয় ওনার কাছে, নাম পাওয়া যায় না, তো আমার হয়ে গেল। দৈব সৌভাগ্য আর কি। হ্যাঁ, মানে আমি বিশ্বাস করি যে আমার দৈব আশীর্বাদ আমার আছে, যে এরকম হয় না। এবং আমার মেয়ে মাঝে মাঝে বলে যে বলো কী হবে, আমি তখন বলি দেখ আমি তো কিছু বুঝি না, জানিও না, আমার অত পাণ্ডিত্যও নেই। হ্যাঁ, ঠাকুরের বই পড়েছি, ভূতের বই পড়েছি, গল্পের বই পড়েছি, হ্যাঁ ঠাকুরকে খুব মানি, এটা ঠিক, আমি জানি। আমি যেখানে যাব সেখানে ঠাকুরের নাম নিয়ে যাব, আমার কাজ করে আমি আসবো, আমি ফিরে আমি আসিনি। আর কোনো দিন ঠাকুরের দয়াতে মনে আসতে হবে না, এটা আমার কাছে বিশাল বড় আশীর্বাদ, একটা প্রাপ্তি জীবনের। হ্যাঁ আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আমার এক ননদ, বড় ননদের ছেলে ছোট্টবেলায় ঘর থেকে বেরিয়ে গেছিলো যে সাধু হবে। ওর এমনিতেও সংসারের প্রতি মন ছিল না। আমি তাকে কিন্তু দেখিনি, বিয়ে হয়ে এসে আমি দেখিনি, তো চিনিও না।
হঠাৎ একদিন দুর্গাপুরে একটা মন্দির আছে, ভবানী পাঠকের মন্দির। আমি আর হাজবেন্ড দুজনে যাচ্ছি, তো মনে মনে ঠাকুরকে বলেছি ঢোকার আগে যে একটা কিছু মিরাকেল করো, দেখতে চাই এখানে কি আছে। তাহলে একটা কিছু মিরাকেল আজকে দেখবো, তুমি দেখিও। তো ভালো কথা। গিয়ে দেখছি এক সুন্দর দেখতে মহারাজ বসে আছেন। তো আমার একটু ঠাকুর বলে বিশ্বাসী, আমি যা হয় বিশ্বাসী। এই কথা বলছি, প্রণাম করতে গেলাম, তখন প্রণাম নিলেন না। তো হাজবেন্ড চিনতে পেরেছে, ও মামা হয়, চিনতেই পেরে গেছে। তখন ডাইরেক্ট ওনাকে বলছে, ওনার নাম বলেছেন। নাম বলার পর আর কিছু বললেন না। আমি তো চুপচাপ আছি, আমি তো বুঝতে পারছি তো আমার ননদের ছেলে, কিন্তু আমি তো আর কিছু বলতে পারছি না, যত সব কিছুর পরে তো বউ। তা আমি চুপচাপ আছি। তো আমাদের ভেতরে নিয়ে গেলেন, হ্যাঁ, কথা বললেন, এই করলেন। জানি না কেন আমি এতটা বেশি চিন্তা করছিলাম যে সবসময় আমার মনের মধ্যে না ওনার মুখটা ভাসছে। ভাবছি কীরকম ভালো, মানে খারাপটা কিন্তু আমার মাথায় সত্যি আসেনি। উনি যে ফেলিওর, এটা আমার মাথায় আসেনি। ওনার চেহারা দেখে, ওনার দেখে যে কোনো লোক বলে দেবেন ওনাকে, উনি সত্যিই ঠাকুর বিশ্বাসী এবং ভক্ত মানুষ। আধ্যাত্মিক জগতে উনি কিছু করেছেন, দেখে আপনি বুঝতে পারবেন না। এরকম 2-3 দিন যাওয়ার পর একদিন ভোরবেলা স্বপ্ন দেখছি, ও কিন্তু ঠিক নয়, ওর কথা চিন্তা করবি না। আপনাকে বললো? কেউ বললেন? কেউ বললো, আর নাম করে বলল, নাম করে? ওনার নামটা করে বলল যে তুই যে ওর অত চিন্তা করছিস। আমি ভুলতে পারছি না দাদা, আপনাকে কি বলবো, এত সৌম্য চেহারা, ন্যাড়া মাথা, গোলগাল, সাধুর মতো বেশ, সাদা ড্রেস পরেছিলেন। আমার মাথাতে আসেনি যে উনি ফেলিওর রামকৃষ্ণ মিশন থেকে। আমি না সেটা বলিনি, হাজব্যান্ডকে বলিনি। হাজব্যান্ড কিন্তু সন্দেহ করেছিল ভেতরে ভেতরে, কিছু হয়তো বুঝতে পেরেছেন। ও ও কীভাবে, আমাদের পাড়াতেই রামকৃষ্ণ মন্দির আছে, ওখানকার স্বামীজিরা আসেন, হ্যাঁ। তো কোনোভাবে কোনো চ্যানেল করেছিল হাজব্যান্ড, করে জিজ্ঞেস করেছ না, সত্যি উনি ফেলিওর। দিয়ে উনি এই মন্দির সেই মন্দির করে এখন একটা কোথাও একটা জায়গাতে সেখানে মন্দির করেছে, এক মারোয়ারি মন্দির করে দিয়েছেন। সেখানে কি করবে, কারণ এনাদের সমস্যাটা কোথায়, সংসারও পাচ্ছে না, আবার আধ্যাত্মিক জায়গাটাও তো পাচ্ছে না। দুদিকেই আর কি। রামকৃষ্ণ মিশনে থাকতে গেলে অত সোজা নয় সেখানে পরীক্ষা দিয়ে পাশ করার। একটা দীক্ষা নিতে গেলে রীতিমতো বই পড়তে হয়। এরকম কাণ্ড হয়েছিল। তো আমি স্বপ্ন দেখলাম যে ওর কথা চিন্তা করছিস কেন। আনন্দ ওর নাম ছিল, আগের নাম, পরের নামটা আমার মনেও নেই। আর আমি তারপর থেকে আর মাথাতে, হ্যাঁ, আমি চাই উনি যে ঠিক আছে, যে ফেলিও তার ডিউটি, সে যা ভেবেছে ওপরওয়ালার চিন্তা ভাবনা, আমার তো কিছু এখানে মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, আমার 3-4 দিন খুব মাথার মধ্যে ঘুরেছে ব্যাপারটা, যে কেন জানি না আমার খালি মনে পড়ছিল ওনার কথা। এবং ভোরবেলার দিকে আমি স্বপ্ন দেখলাম, ওনার নাম করে বললেন, ওর কথা এত চিন্তা করছিস কেন, ও ফেলিওর। এই কথাটা আমাকে কেউ বলল। তো কে বললো, আমি একটা কথাই বিশ্বাস করি যে যদি যাই শুনে থাকি, যাই বুঝে থাকি, আমার খুব ছোট মাথা, ছোট কম বুদ্ধি, ছোটোখাটো মানুষ আমরা, তাই না? তো সেটা থেকে যখন আমি দেখছি এবং পরে গিয়ে দেখছি সেটা হাজব্যান্ড এসে বলছে যে উনি ফেলিওর হচ্ছেন, মানে মিশন থেকে বার করে দিয়েছেন, ওনার মানে নেই এখন। হাজব্যান্ডের ব্যাপার যদি বলেন না, হাজব্যান্ডের বিরাট বিরাট ফাঁড়া। আচ্ছা। আমার হাজব্যান্ডকে মানে নেগেটিভ এনার্জি ধরেছিল। মানে কেমন ধরেছিল, হাজব্যান্ড দীক্ষা নেননি তো হাজব্যান্ডের কি হতো, কাঁপতো, রাত্রিবেলা শুয়ে ঘুমাতে পারতো না, কেমন দাঁত মুখ খেঁচাতো, ওই করতো। আমি চিন্তা করতাম কেন এরকম করছে, তা কোনো টিটেনাস হয়েছে নাকি, না তা রাত্রেবেলাই হবে সেটা। তো আমি না আমার যে বীজ মন্ত্র, তো ওটা না আমি মাথায় জপ করে দিলাম। যেদিন জপ করি সেদিন ঘুমায়। আবার আমার মেয়ের সামনে বলছি, দেখবি আজকে জব করবো না, আজ ঘুমাতে পারবে না, দেখ তুই সামনে বসে। আমার মেয়েও দেখেছে, ঘুমাতে পারছে না, ঘুমাচ্ছে, চোখ বন্ধ হয়ে গেছে, কাঁপছে, কেঁপে কেঁপে উঠছে, খালি কাঁপছে। তো আমি বললাম, দেখবি, দেখ জপের তো একটা বিরাট বিরাট দাম আছে। আমি যেই জপ করে দিলাম মাথায় আমার মন্ত্রটা,
ঘুমিয়ে গেল, বেঘোরে ঘুমাচ্ছে নাক ডেকে, উইদিন সেকেন্ড, টাইম লাগে না। এবং আমার মেয়ে সেটা চোখের সামনে দেখেছে। এরপরে হাজব্যান্ডের কোভিড হলো, সেকেন্ড কোভিড। আচ্ছা, কত সালে সেটা? ওই এই লাস্ট কোভিডটা যেটা হলো 19 সালে যখন কোভিড হলো, সেকেন্ড যেটা আবার হলো, ফার্স্টেরটা ঠিকঠাকই ছিল, সেকেন্ড কোভিডে জবাব দিয়ে দিল ডাক্তারে। আমি হসপিটালে ভর্তি করাইনি, ঘরেই রেখেছি। হাজব্যান্ডের এমন অবস্থা হয়েছিল, মানে এখান থেকে ওইটুকু যেতে পারছে না, মানে এত বাজে অবস্থা। আর সেই সময় তো জানেন, মানে আমি দেখেছি কোভিড হয়েছে যেন চুরি করেছে এরকম, মানে লোকে কথা বলছে না, লোকে হেল্প করছে না, লোকে তাকিয়ে তাকিয়ে দূর থেকে দেখছে, সামাজিকভাবে একঘরে হয়ে যায়। হ্যাঁ, এক ঘরে যেন খুব কিছু খারাপ হয়েছে, খারাপ কাজ, অপরাধীর মতো অবস্থা, অপরাধী লাগছে। আমারও কোভিড হয়েছে, কিন্তু এমন ভগবানের লীলা, 5 দিন বিছনায় ছিলাম কোভিডে, আপনি ভাবতে পারবেন? দুজনেরই কোভিড হয়েছে, কিন্তু আমার মেয়ের হয়নি, ও একসাথে আছে। 5 দিনের দিন আমি উঠে গেলাম, একদম সুস্থ সুস্থ শরীর, কোনো কষ্ট নেই শরীরে, কাশি নেই, কিচ্ছু নেই। কোভিড হয়েছিল, কিন্তু কোভিডে আমাকে 5 দিন খুব ভুগিয়েছে। কি কষ্টটা হাজব্যান্ডের আমি সেটা বুঝেছি, কিন্তু আমার জাস্ট 5 দিনে আমি উঠে গেছি। 5 দিন পর আমি একদম সুস্থ। টেস্ট করালাম, বলছে নেগেটিভ। হাজব্যান্ডের তো যাচ্ছে তাই অবস্থা, মানে আমি ফোন করছি, ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্টে আছি, মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, মানে এমন পরিস্থিতি, আমি সত্যি কথাটা বলতে পারছি না। আমি যে ওষুধ দিয়েছে, তো বলছে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো প্রচুর ওষুধ খাইয়েছি, সে ঠিক আছে। খালি মনে হতো যে কেউ যেন আমার মনের থেকে বলছে, হয়তো কষ্ট হতো তো খুব খারাপ লাগতো, চেপে রাখতে রাখতে ভেতরটা। তো আমার বাপের বাড়ি যেমন দাদা বৌদি জিজ্ঞেস করছে, আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোক জিজ্ঞেস করছে, প্রত্যেককে ওই একই কথাই বলছি, কারণ বললেই তো আবার দুশ্চিন্তা করবে। হ্যাঁ, দুশ্চিন্তা করবে। এবং আমার ভাসুরদেরও যথেষ্ট বয়স হয়েছে, এবার আমি কিছু বলতে পারছি না, আর ভেতরে ভেতরে শুধু ঠাকুরকে ডাকছি, আর মৃত্যুঞ্জয় মন্ত্র ওর মাথায় আমি জপ করছি, আর আমি কোনো দিকে তাকাচ্ছি না, ভাবছি এটা আমাকে টানতেই হবে যেমন করে হোক। তো আমি মনে মনে, কে যে মনে বলে না কি হয় আমি বুঝতে পারি না অতটা, যে ঠিক হয়ে যাবে, তুই জব কর, ঠিক হয়ে যাবে। কেউ যেন বললো যে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো সত্যিকারেরই ডাক্তারে বলে দিয়েছিল, এত বাড়াবাড়ি হয়েছিল হাজব্যান্ডের, যে মানে বাঁচানো যেত না। এবং ঘরে রেখে ওষুধপাতি চলেছে, আয়ুর্বেদিক চলেছে, অ্যালোপ্যাথিক চলেছে, দিয়ে আমি ঠিক করেছি, কিন্তু ঠাকুরের বিরাট লীলা। বিশেষ করে যেখানে ডাক্তার বলে দিয়েছেন, ডাক্তার তার উপর তো ভাবাই যায় না। বলছে আপনি হসপিটালে এবার আনুন, আপনি অনেক জিদ করে রেখেছেন। এই কথাগুলো আমাকে ফোনে বলে মানে বিরক্ত বোধ হচ্ছেন, মানে বোঝা যায় তো কথাতে একটা, যে বিরক্ত বোধ হচ্ছে। আমাকে বলছে আপনি এরকম অশিক্ষিতের মতো কাজ করছেন, অক্সিজেন আমি ইনহেলার দিয়েছি, আমি বললাম তুমি ইনহেলার নাও, ইনহেলার নাও, নিয়ে তুমি থাকো, দেখো ঠিক হয়ে যাবে। আর ওকে আমি ওই ঘরে আমি গায়ত্রী মন্ত্রের মেশিন চালিয়ে রেখেছি, কন্টিনিউয়াস চলছে, ওইটা চালিয়ে রেখেছি ওর মনের একটা জোর আনার হ্যাঁ, জন্য, যে তুমি ওটা শোনো, তুমি শুনে যাও। আর আমি যখনই ওর কাছে বসছি, কাজ সেরে বসছি, আর আমি কন্টিনিউয়াস জব ছাড়া আর কিছু করিনি। ওষুধ তো ডাক্তারের যেমনি ওষুধ খেতে বলে, ইভেন এইটাও বলছেন ডাক্তার, আপনি বেকার ওষুধ চেঞ্জ করছেন, বেকার ওষুধ দিচ্ছেন, এ করছেন, কিছু হবে না, ওনার যা দেখেছি, ওনার যা অবস্থা, আপনি হসপিটাল আনুন। আর আমি হসপিটাল নিয়ে যাই। হাজব্যান্ড একটু নরম প্রকৃতির, মানে উনি ইঞ্জেকশন নিতে উনি ভয় পান, তো ভগবান হয়তো আরেকজনকে স্ট্রং করে দেয়, এটাই তো হয়, স্ট্রং করে দেয়। মানে আমার ছেলের এরকম এখান থেকে গলাটা কাটা, কেটে অপারেশন করেছে, এখান থেকে এতটা কাটা, 6টা স্ক্রু বসানো আছে। আমি নিয়ে যাইনি হাজব্যান্ডকে। আগের দিন রাত্রেও আমার ভাসুর হাজব্যান্ড যে কবে হবে, পরের দিন সকালে হবে, আমি বলতে পারিনি যে অপারেশন হবে, কারণ আমি জানি না, আমি যদি এখন বলি দুর্গাপুরে যে কী অবস্থা হবে আমি বুঝতে পারছি। তো সেই জন্যে আমি চেপে রেখে দিয়েছি সব ভেতরে, রেখে পরের দিন বসে আছি, ফোন সাইলেন্ট করে দিয়েছি। আপনি এত কিছু বহন করে চলেন বলেই হয়তো ঈশ্বর মাঝে মধ্যে আপনার সে ভার লাঘব করার চেষ্টা করেন। তো আমি ওই ওটির কাছে বসে শুধু আমার গুরুদেবকে বলছি, তুমি এখানে ঠায় দাঁড়িয়ে থাকবে,
এখান থেকে যাবে না। এবং আমি বিশ্বাস করি ওটির ওখানেই দাঁড়িয়েছিলেন, আমার গুরু মহারাজ ওইখানেই দাঁড়িয়েছিল। আমি বিশ্বাস করি মনে প্রাণে, যে অপারেশান হয়েছে ডাক্তার পর্যন্ত ওখানে, অত বড় বড় ডাক্তার আপনারা সবাই জানে, ব্যাঙ্গালোরে হসপিটালের ডাক্তার, চেন্নাই বলুন ব্যাঙ্গালোর বলুন, এত কস্টলিয়েস্ট জায়গা, কিন্তু ওখানকার ডাক্তার এত ভালো যে বলার নয়, সেগুলো ভগবানের মতোই। তৎসত্ত্বেও মানে ওনারা কোনো রকম আমাকে কোনো বেগ পেতে দেয়নি। আমার কিভাবে যে সব হয়ে গেল, এবং অপারেশানের পর আমি গেলাম, 12-13 ঘন্টা অপারেশান হয়েছে, তো আমি ওই চুপচাপ কন্টিনিউয়াস ওই চেয়ারে যে বসে আছে, আমি এইখানেই আমার কাছে থাকবে, নড়বে না এখান থেকে, এইখানেই থাকবে। আর আমি ওই জব করে যাচ্ছি, আর আমার কাছে কোনো কিছু ছিল না। আমি সত্যিকারের, আমার গুরুদেব আমাকে এখনও পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। অনেক ঝড় সামলেছি, কিন্তু কোনোটাই বিপদে পড়িনি। ঠিক জানেন তো? মানে উতরে গেছেন আর কি। হ্যাঁ, মানে কি বলবো, খুব খারাপ অবস্থা গেছে। তখনও আমি কারোর হেল্প নিইনি, কারোর কাছে হাত পাতিনি, শুধুমাত্র বলেছি যে তুমি ব্যবস্থা করো। তবে হ্যাঁ, আপনার যতটা শুনলাম, আপনার মানসিক যোগ মারাত্মক। হুম, এটা তো আমি না এইটা বলে ওই- থাকতে পারছি না। এটা মানে ভগবানেরই কৃপা। আমার হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেলে কারো যন্ত্রণা নেই, এগুলো বলবে, লোকে বলবে বাজে মিথ্যা কথা বলছে, আর না হলে শরীরে কোনো নার্ভের কোনো নেই। এই ডান হাত ভেঙে গেছে, হাত ফুলে গেছে, হাত যন্ত্রণা করছে না, শুধু ধরে আর ঠাকুরকে ডাকছি শুধু। কারণ রাত্রিবেলা কোনো ডাক্তারকে চেম্বার খোলা ছিল না, আমি যে প্লাস্টার করতে যাব, সারা রাত ওই হাত নিয়ে থাকলাম। পরের দিন সকালে গিয়ে প্লাস্টার করলাম, সেটাও 10টার সময়, কারণ চেম্বার খুলবে না। ঘরে সবাই দেখছে, হাজব্যান্ড দেখছে, যন্ত্রণা করছে, হাত তো ফুলে গেছে। হাত ফুলে গেছে, তা হাতে আমার যন্ত্রণা নেই। সত্যি এটা মিরাকেল। হ্যাঁ, আমি জানি, এবং আমার সাথে হয়েছে, তো আমি জানি যে এগুলো মিরাকেল। এগুলো বিশ্বাস করবে না যার সাথে হয়েছে, সে ছাড়া তো অন্যের বোঝার উপায় সে নেই। জানে যে আমি যেটা বলছি এটা খুব সত্যি কথা। যে একটা ভাঙা হাত যন্ত্রণা করবে না, বলবে এসব বাজে কথা, কিন্তু দুটুকরো হয়ে গেছে হাতটা, তো হাত সাংঘাতিকভাবে ফুলে গেছে, কিন্তু এক ফোঁটা আমার যন্ত্রণা নেই। ওই জবই আমার কাছে, চোখ বন্ধ করেও আমি বিশ্বাস করি। এবং আমার পাড়ায় বলুন, 1 মাস আগে চোখ অপারেশন হয়েছে। ডান চোখ। হ্যাঁ, ডান চোখটা অপারেশন হয়েছে, ক্যাটারেক্ট ছিল, প্লাস মনিতে ব্লাড জমে গেছে। এই ডাক্তার, ওই হসপিটাল, এই নার্সিংহোম, ওই হসপিটাল, আর পড়ছি। আমি মেয়ে মাঝে মাঝে বলছে কি হবে, আমি রিল্যাক্স থাকতো। ইভেন ডাক্তার বলছে, এই হাজব্যান্ডকে বলেছে, দিব্যি রিল্যাক্স আছে, এ ভয় ডরও নেই শরীরে। যে একটা স্ট্রোকে চোখে ব্লাড জমে আছে, এক চোখে ঘুরে বেড়াচ্ছে, এক চোখে সব করছে, আবার বলছে ভয়টা পেয়ে করবোটা কি। আমি তো আর ডাক্তারকে বলছি না যে যে মিরাকেল করা, যে ওপরওয়ালা বসে আছে সবাইকে দেখছে, সেখানে আপনি আমি কেউ নই। তার ছাড়া আপনি আজকে সকালে উঠে চোখ খুলে যে আমার চোখটা খুলে দেখব, এই ক্ষমতা আমার নেই। তো ফালতু চিন্তা করে, অযথা চিন্তা করে তো আর আমার কিছু হবে না। অবশ্যই। আর সব কথা সব জায়গায় বলে হ্যাঁ, লাভও নেই। আমি আমার লাইফে আমার মেয়ে, ছেলে বলুন, হাজব্যান্ড বলুন, আর আমার খুব ক্লোজ, খুব 2-3 জন, তারাই জানতো আমার এই ঘটনা, যে আমার সাথে এরকম হয়েছে। তো চোখ এমন অপারেশন হলো, 2টো অপারেশন করার কথা ছিল, একটা অপারেশনই সব হয়ে গেল। তো আমার একজন চেনাশোনা, সে বলছে সত্যি আপনার গুরু আছে, এটা মানতে হবে। ডাক্তার প্রোটোকলের বাইরে গিয়ে কাজ করেছে, এটা প্রোটোকলের মধ্যে নেই। তো হচ্ছে উনি যা করেছেন উনি করতেন না, একমাত্র আপনার গুরু করিয়ে দিয়েছে ওনার হাত দিয়ে। আপনি এত চিন্তা করছিলেন যে 2বার করে অপারেশন হলে 2বার করে রেস্ট নিতে হবে, কারণ আমার ঘরে কেউ নেই। আমার মেয়ে অফিস যাবে, হাজব্যান্ড কাজে যাবে, আমি এতদিন ছুটি নিয়ে আমার রান্নাটা তো করতে হবে, খেতে তো হবে আমাকে। একটা অপারেশনে আমার 2টো কাজ হয়ে গেল।